ওয়ালাইকুম সম্মানিত শরীর, আশা করি খুবই ভালো আছেন। শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আমি চমৎকার ভালো আছি। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের 120 দিনের বিজনেস গ্রোথ চ্যালেঞ্জের তৃতীয় ক্লাসে। আমি মোহাম্মদ এনামুল হক, স্বত্বাধিকারী হুজাইফ এন্টারপ্রাইজ। আমরা আজকের পর্বে আলোচনা করব মার্কেটের প্রকারভেদ এবং মার্কেট ভিজিট আপনি কি করে খুব সুন্দরভাবে করতে পারেন। তো আমরা আসলে কি, আপনারা জানেন যে মার্কেট একটা, যেটা ট্রাডিশনালি আমার বাপ দাদার আমল থেকে চলে আসছে। আমি এক হাতে টাকা দিব, আরেক হাতে পণ্য নিব, এটার নাম রিয়েল মার্কেট। এইটা যেহেতু অফলাইনে হয়, এটার নাম অফলাইন মার্কেট। এটা ঐতিহ্যগতভাবে চলে আসছে, এই জন্য এটার নাম ট্রাডিশনাল মার্কেট। এটা ইউজুয়াল মার্কেট, যথারীতি অন্যান্য মার্কেটের মতো এটা চলে আসছে, তাই এটা ইউজুয়াল মার্কেট। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যখন এই যে মার্কেট গুলা দেখছি, এই মার্কেটের মধ্যে আরেকটা মার্কেট আছে, যেটাকে আমরা বলি ভার্চুয়াল মার্কেট। ভার্চুয়াল মানে কি? যেটা অনলাইন জগতে আছে, সরাসরি ধরা যায় না, কেনা যায়, দেখা যায়। এইটাই অনলাইন মার্কেট, এটাই ই কমার্স মার্কেট, এটাই ইনোভেটিভ মার্কেট। এইটা মডার্ন ফর্ম অফ মার্কেট, মার্কেটের আধুনিক রূপ। তাহলে আগের থেকে চলে আসা একটা মার্কেট, যেখানে আমি নিজ চোখে দেখতে পারবো, ধরতে পারবো, কিনতে পারবো। আরেকটা হলো দেখতে পারবো, কিনতে পারবো, কিন্তু ধরতে পারবো না, সাথে সাথে প্রোডাক্টটা পাবো না, আরেকজন এসে আমার বাড়িতে এসে ডেলিভারি দিয়ে যাবে। এ দুটো বিষয় এক নয়, এ দুটি বিষয় টোটালি ডিফারেন্ট। আমাদেরকে মাথায় রাখতে হবে এ দুটো বিষয় সম্পূর্ণরূপে মানুষকে প্রভাবিত করে থাকে। এখন এর উপরে থাকে ফ্যাক্টরি বা প্রডিউসার, আর ব্যবসা বাণিজ্যের যেখানে যাই হয়, সেখানে একদল লোক থাকে যারা রিলায়েবল। বড় ব্যবসা ফ্যাক্টরি বিভিন্ন কিছুর মাঝখানে সমন্বয়ে এর মতো কাজ করে। এবং আপনাদেরকে একটা মজার বিষয় বলি, এই যে মার্কেট, এই মার্কেট গুলা আবার ব্যবসার প্রকৃতির উপরে খুচরা, পাইকারি, আমদানিকারক বিভিন্ন ভাবে বিভক্ত। তো বেসিক যে একটা ঐতিহ্য চালু অবস্থায় আছে, আর একটা নতুন শুরু হয়েছে, ভার্চুয়াল। তাহলে একটা রিয়েল আর একটা ভার্চুয়াল, একটা অফলাইন আর একটা অনলাইন, একটা ট্রাডিশনাল আর একটা ইনোভেটিভ, একটা ইউজুয়াল, একটা হলো আলট্রা মডার্ন। এই ধরনগুলা আমাদের নর্মালি জানতে হবে। পাশাপাশি আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে মার্কেটের সবার নিচে যারা অবস্থান করে তাদেরকে বলে রিটেইলার, তারা হলো B2C, তাদেরকে বলে এন্ড বিজনেসম্যান। রিটেইলার মানে খুচরা বিক্রেতা। এরা যেহেতু B2C এন্ড বিজনেসম্যান, মানে সর্বনিম্ন শ্রেণীর ব্যবসায়ী, এবং এরাই কাস্টমারকে ডিলিংস করে, কাস্টমারের সুবিধা অসুবিধা গুলা সরাসরি এসে খুচরা বিক্রেতাকেই বলে। এবং এদের লাভটা একটু বেশি হইতে হয়, আদারওয়াইজ এরা ব্যবসা করতে চায় না। ওকে, যাই হোক। এরপরে হলো হোলসেলার্স। হোলসেলার হলো যারা পাইকারি বিক্রি করে। আমরা অনলাইনে যারা ডিজিটাল মার্কেটিং জানেন, তারা বলে থাকেন B2B, বিজনেস টু বিজনেস। এদেরকে আমরা মেডিয়েটর, ব্রোকার, অর্থাৎ মধ্যস্বত্বভোগী বা দালালও বলে থাকি। এখন প্রশ্ন হলো, একটা খুব সেনসিটিভ কথা আজকে বলছি। একজন ফ্যাক্টরি মালিক পণ্য উৎপাদন করে দেওয়ার পরে খুচরা বিক্রেতা পর্যন্ত পৌঁছায়, কাস্টমার পর্যন্ত পৌঁছানোর জন্য মাঝখানে যত শ্রেণীর লোক আছে, তিনি হোক আমদানিকারক, হোক সরবরাহকারী, হোক পাইকারি বিক্রেতা, হোক খুচরা বিক্রেতা, হোক তিনি পরিবেশক, হোক তিনি এজেন্ট, এরা সবাই মূলত এক ধরনের ওই প্রতিষ্ঠানের দালাল, ওই প্রতিষ্ঠানের ব্রোকার, ওই প্রতিষ্ঠানকে তারা রিপ্রেজেন্ট করে। তো এই জন্য অনেকে ব্রোকার বললে, দালাল বললে তাদের মন খারাপ হয়ে যায়। না ভাই, মন খারাপের কিছু নাই, পৃথিবীটাই এমন। এখানে আপনি যাই করেন না কেন, কারো প্রতিনিধি, আপনি পাইকারি মাল বেচবেন, তাহলে আরেকজন থেকে নিয়ে বেচতেছেন, তো আপনি তো তার দালাল। ওকে, আপনি ডিলার হয়েছেন, এজেন্ট হয়েছেন, পরিবেশক হয়েছেন, সেটা তো কোনো কোম্পানির, আপনি সেই কোম্পানির প্রতিনিধি, আপনি সেই কোম্পানির দালাল। সুতরাং মন খারাপের কোনো কারণ নাই। ব্যবসা আল্লাহ পাক হালাল করেছেন, এবং দালালি হালাল, কিন্তু মিথ্যা বলাটা হালাল। আপনার ইনকাম আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য সুদ মুক্ত হতে হবে,
এবং মিথ্যা মুক্ত হতে হবে। তো যাই হোক, এরপরে একটা মার্কেট আছে যার নাম হলো ইম্পোর্টার্স বা সাপ্লায়ার, আমদানিকারক বা সরবরাহকারী, এবং এর উপরেই থাকে ফ্যাক্টরি বা প্রডিউসার। তাহলে আমরা এই চার প্রকার মার্কেটের মধ্যে সবার উপরে যারা অবস্থান করছেন তারা হলো ফ্যাক্টরি বা প্রডিউসার। দ্বিতীয় পর্যায়ে যারা অবস্থান করছেন তারা হলো ইম্পোর্টার, আমদানিকারক বা সাপ্লায়ার, যারা বিভিন্ন পাইকারি দোকানে দোকানে পণ্য দিয়ে আসে। এরপরে যারা অবস্থান করছেন তারা হলো হোলসেলার, যারা পাইকারি পণ্য বিক্রি করে। ডিজিটাল মার্কেটিং এর ভাষায় তাদেরকে আমরা B2B বলি, মেডিয়েটর প্রোগ্রাম। এবং সর্বশেষ লেভেলে যারা আছে তারা মূলত রিটেইলার, খুচরা বিক্রেতা। এদেরকে ডিজিটাল মার্কেটাররা বলে B2C, বিজনেস টু কাস্টমার। এরাই হলো এন্ড বিজনেসম্যান। এবং একটা আধুনিক সভ্যতার একটি জটিল সমীকরণ আমরা দেখতে পাচ্ছি। কি? আজকে ফ্যাক্টরি মালিক তার ওয়েবসাইট দিয়ে সরাসরি কাস্টমারের কাছে ঢুকে চলে যাচ্ছে, প্রডিউসার ওয়েবসাইট দিয়ে সরাসরি কাস্টমারের কাছে চলে যাচ্ছে, ইম্পোর্টার ওয়েবসাইট দিয়ে সরাসরি কাস্টমারের কাছে চলে যাচ্ছে, হোলসেলার ওয়েবসাইট দিয়ে সরাসরি কাস্টমারের কাছে চলে যাচ্ছে। ফলে এই যে ফ্যাক্টরি যখন কাস্টমারের কাছে গেল, তখন ইম্পোর্টার, হোলসেলার, রিটেলারের ব্যবসা করা কষ্টকর হয়ে পড়ছে। আবার ইম্পোর্টার যখন কাস্টমারের কাছে গেল, তখন হোলসেলার এবং রিটেলারের ব্যবসা করা কষ্ট হয়ে যাচ্ছে। হোলসেলার যখন সরাসরি কাস্টমারের কাছে যাচ্ছে, তখন রিটেলারের ব্যবসা করা কষ্ট হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। যত টাইম যাবে, বিজ্ঞান যত উন্নত হবে, এই মাঝখানের এই সিস্টেম গুলো তত ক্ষতিগ্রস্ত হবে। ইতিমধ্যে দেখেন, আমরা সবজি বাজারে যেখানে ফড়িয়া বা যেখানে মধ্যস্বত্বভোগীদের খুব বেশি দৌরাত্ম্য দেখা যেত, সেই জায়গাগুলো কিন্তু কমে গেছে। কেন? সিস্টেম সিস্টেম ডেভেলপ করা গেলে এমন যে ওই সিস্টেমই জিনিসগুলাকে কন্ট্রোল করছে। আর আসলে বিজ্ঞান মূলত মানুষের সামনে অনেক সিস্টেম ডেভেলপ করে দিচ্ছে, সেই সিস্টেমই তাকে ধীরে ধীরে এগুলো সম্পর্কে ভাবতেছে, সাহায্য করে। তো আপনি যখন ব্যবসা করবেন, এই প্রত্যেকটা লেভেলে আপনার সম্পর্কে ধারণা থাকতে হবে। প্রত্যেকটা লেভেলের ব্যবসায়ীদেরকে বোঝার ক্যাপাসিটি আপনার থাকতে হবে। সেই সাথে ক্রেতার মনোভাব, ক্রেতা সবসময় চায় কম দামে, চিপ এন্ড বেস্ট, কম দামে ভালো জিনিসটা কিনতে। এমনটা আপনিও চান, আমিও চাই। কিন্তু সেই ক্রেতা আপনাকে টাকা দেওয়ার পরে স্যাটিসফাইড থাকবে কখন? ইটস এ কোশ্চেন। এটা আমাদের ভাবার বিষয় আছে, এটা আমাদের চিন্তা করার অনেক ব্যাপার এখানে আছে। তো যাই হোক, আমরা মার্কেটটা বুঝলাম যে মার্কেটটা চার প্রকার। ওকে, এখন আমরা এই মার্কেটটা ভিজিট করতে যাব। মার্কেটটাকে আমরা যদি ভিজিট করি, তাহলে মার্কেট আমার সঙ্গে কথা বলবে। আপনি বলতে পারেন মার্কেট তো একটা জড় বস্তু, এটা আবার মানুষের সঙ্গে কথা বলে কি করে? হ্যাঁ ভাই, এইটাও কথা বলে। যারা রেগুলার মার্কেটে যায় তারা মার্কেটের দিকে তাকালে বুঝতে পারবে আজকে কোন পণ্যটা বেশি চলে, কোন পণ্য কাস্টমার বেশি চায়, কোন পণ্যে দোকানদারের লাভ বেশি হবে। তাহলে আপনি আমি বুঝি না, কারণ মার্কেট আপনার আমার সঙ্গে কথা বলে না। কথা বলার জন্য যে প্রক্রিয়ায় মার্কেটটা ভিজিট করা দরকার, আমি আপনি হয়তো সেই প্রক্রিয়ায় মার্কেট ভিজিট করি না। ব্যবসার একটা চরম গুরুত্বপূর্ণ বিষয় হলো, যে যেই পণ্য নিয়ে কাজ করবেন, সেই পণ্যের খুচরা বাজার, পাইকারি বাজার, আমদানিকারক এবং ফ্যাক্টরি আপনাকে রুটিন মাফিক ভিজিট করতে হবে। হয়তো প্রতিদিন সকাল 10টায় আপনি খুচরা বাজারটা ভিজিট করেন। ওকে, প্রতি সপ্তাহে আপনি একদিন পাইকারি বাজার ভিজিট করেন। ওকে, প্রতি 15 দিনে একদিন আপনি ইম্পোর্টার বা সাপ্লায়ার ভিজিট করেন। প্রতি মাসে একবার আপনি বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট করেন। তাহলে আপনি প্রতিনিয়ত আপডেটেড থাকতে পারবেন। এখন প্রশ্ন হলো, মার্কেট তো ভিজিট করব, আমি টাকা দিয়ে পণ্য কিনবো, বিক্রি করব, আমার মার্কেট ভিজিটের কি দরকার? আসলে কি, খুব চমৎকার কথা বলেছেন। এই টাকা দিয়েই পণ্য কিনতে যে আমরা দেখি এক দোকানে একটা পণ্য 1200 টাকায় বিক্রি করে, সেই পণ্যটা একটা দোকান পরে 900 টাকায় বিক্রি। এই যে 300 টাকার গ্যাপ আছে ওখানে,
এটা এক হতে পারে পণ্যের কোয়ালিটি ডিফারেন্ট, দুই হতে পারে পণ্য এক, কিন্তু একজন পাইকারি বিক্রেতা, একজন আমদানিকারক। সেই জন্য মার্কেট ভিজিট করলে আপনার এরকম অনেক বিষয় আপনার নলেজে চলে আসবে, তখন আপনার ঠকার সুযোগটা কমে যাবে। তো মার্কেট ভিজিট করার সময় আপনাকে ভিজিটিং কার্ড কালেক্ট করতে হবে। ভিজিটিং কার্ড হলো একটা মানুষের প্রাথমিক আইডেন্টিটি, প্রাথমিক পরিচয়। আপনি যা বলতে চান, আপনি যা করছেন, তা আপনার ভিজিটিং কার্ডে লেখা থাকে। এই ভিজিটিং কার্ডটা কালেক্ট করতে হবে এবং দিতে হবে, এবং ভিজিটিং কার্ড দেওয়ার সময় খুব ভদ্রতার সাথে দু হাত দিয়ে আপনি এগিয়ে দেন। এর ফলে উনি এক হাত দিয়ে ধরতে লজ্জা লাগবে, হয়তো দুই হাত দিয়ে ধরবে, আর এক হাত দিয়ে ধরলেও খুব সম্মানের সাথে কার্ডটা নেবেন। আর আপনি যদি ভিজিটিং কার্ড দেওয়ার সময় এইভাবে দেন, নেন ভাই কার্ড নেন, আমার একটা কার্ড রাখেন, তো আপনি তো নিজেকে নিজে মূল্যায়ন করলেন না, মানুষ আপনাকে কিভাবে মূল্যায়ন করবে? এই জন্য ভিজিটিং কার্ড খুব গুরুত্বের সাথে দেখতে হবে, খুব মূল্যায়ন করতে হবে, এবং আপনি প্রথম নিজেকে নিজে মূল্যায়ন করতে শিখেন, তাহলে সমাজ আপনাকে মূল্যায়ন করতে শিখবে। একটা ভদ্রলোক বলেছিল, আপনারা এই ভিডিওর কমেন্টসে লিখে যাবেন, সারা পৃথিবীর একটা মোটু হলো তেলা মাথায় ডালো তেল, নেড়া মাথায় ভাঙো বেল। এখন প্রথম তেলটা কে দিবে রে ভাই আপনার মাথায়? আপনি নিজে। তাহলেই মানুষ আস্তে আস্তে তেল দিবে। কারণ পৃথিবীর মৌটু আপনাকে জানতে হবে, পৃথিবীর মৌটু হলো তেলা মাথায় ডালো তেল, নেড়া মাথায় ভাঙো বেল। এবং যারা ক্লাস করছেন তারা প্রত্যেকে কমেন্টসে লিখে যাবেন, তেলা মাথায় ডালো তেল, নেড়া মাথায় ভাঙো বেল। এই মোটু, এটা আমার আপনার আবিষ্কৃত কোনো মোটু না, এটা সৃষ্টির আদিকাল থেকে পৃথিবী চলে আসছে একদম। পৃথিবী যেদিন শেষ সেই দিনও একই দ্বারাই পৃথিবী চলবে। সেজন্য রে ভাই, আপনার ভিজিটিং কার্ডটা আপনি খুব দামি করার চেষ্টা করবেন, এবং ভিজিটিং কার্ডটা দেওয়ার সময় আপনি খুব সম্মানের সাথে দিবেন। এবং ভিজিটিং কার্ডটা যখন দিবেন তখন তাকে বোঝানোর চেষ্টা করবেন যে আপনি মূল্যবান কিছু দিচ্ছেন। ওকে, এরপরে আপনি এই ভিজিটিং কার্ডটা যখন নিচ্ছেন, তার সাথে যে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সেগুলো আপনি, পেছনে সাধারণত হোয়াইট থাকে, সেখানে আপনি লিখে ফেলেন। আর নাহলে আপনার ডায়েরিতে লিখেন, নোটবুকে লিখেন যে বড় দোকান, উনি সরাসরি আমদানিকারক, উনার ব্যবহার ভালো, ওনার সাথে ব্যবসা করা যায়, যা যা নোটস আছে আপনি আপনি বলতে পারেন যে আমার স্মৃতিশক্তি খুব প্রখর, আমার সবকিছু খুব মনে থাকে। এইটা হলে তো আলহামদুলিল্লাহ, চমৎকার, ভালো কথা। কিন্তু ব্রেনের উপর খুব বেশি চাপ দেওয়ার দরকার কি ভাই? যেখানে লিখে রাখলে হয়ে যায়, সেখানে আপনার স্মৃতিশক্তি ভালো মন্দ খারাপ, সেগুলো নিয়ে আপনাকে সময় ব্যয় করার তো কোনো প্রয়োজন নেই। সো আপনাকে ভিজিটিং কার্ড কালেক্ট করতে হবে, ভিজিটিং কার্ড দিতে হবে। বিকামিং উইচ্যাট, হোয়াটসঅ্যাপ এন্ড ফেসবুক ফ্রেন্ডস। আপনাকে উইচ্যাটে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে তাদের বন্ধু হতে হবে। এটা 21st সেঞ্চুরি। ও মাই গড, মানে ও আল্লাহর দুনিয়া। একটু আগে যেটা অসম্ভব ছিল, এখন আপনি ভিডিও দেখে, চ্যাট জিপিটি বা বিভিন্ন অ্যাপস ব্যবহার করে সেই সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করে ফেলছেন, আপনি কিছুক্ষণের মধ্যে আপনি ওই বিষয়ে এক্সপার্ট হয়ে যেতে পারেন। সেই জন্য আপনাকে উইচ্যাটে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে বন্ধু হতে হবে। কার? ওই দোকানদারের সাথে যেই দোকান আপনি ভিজিট করছেন। এবং সম্ভব হলে তার সাথে একটা সেলফি তুলেন, যে ভাই আমি তো পরে ভুলে যেতে পারি, প্লিজ ভাই কিছু মনে করবেন না, একটা ছবি তুলি আপনার সাথে। অথবা তার একটা ছবি নিলেন, যে ভাই আপনার ছবি দিয়ে আমি নামটা সেভ করি, তো এটা আমার জন্য খুব ভালো হয়, আপনার একটা ছবি তুলছি। তাহলে কি হলো? তাহলে বিষয়টা খুব সহজ হয়ে গেল, যে আপনি সেটাকে কন্ট্রোল করতে পারবেন। এই জন্য বিকামিং উইচ্যাট, হোয়াটসঅ্যাপ এন্ড ফেসবুক ফ্রেন্ড হন। তা পরবর্তীতে তার সাথে কমিউনিকেশন করাটা আপনার ইজি হয়ে যায়। মেনশনিং বিজনেস কমিউনিকেটিং ওয়েজ, তিনি কিভাবে আপনার সঙ্গে যোগাযোগটা রাখতে পারেন, সেই ওয়েটা তাকে মেনশন করে দেন। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা সব সময়, যেমন আমি ভিডিও দেই, বহু মানুষ আমার সঙ্গে কমিউনিকেশন করার চেষ্টা করে, কিন্তু কমিউনিকেশন করতে পারে না কেন? আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় 7.5 লাখ সাবস্ক্রাইবার ছিল, যে চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। তো 1% লোক নক করলো, কত হাজার লোক।
তাদের সাথে কথা বললে পাগল হয়ে যাওয়ার মতো ব্যাপার থাকে। সেই জন্য আমরা তাদের কমিউনিকেশন ওয়েটা দেই না, যাতে তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারে। তারপরও যারা সরাসরি অফিসে চলে আসে তারা তো করতে পারে, কিন্তু আপনি নতুন ব্যবসা শুরু করছেন, আপনাকে কিন্তু এত লোক নক করছে না, এমনকি আপনি যাদেরকে ভিজিট করে আসবেন তারা পর্যন্ত আপনাকে নক করবে না। সুতরাং আপনি মেনশনিং বিজনেস কমিউনিকেটিং ওয়েজ, আপনার সঙ্গে কিভাবে তারা যোগাযোগ মেনটেন করতে পারে সেটা তাদেরকে জানিয়ে দিন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনি তার তার সুবিধাজনক সময় কখন, তিনি কখন অবসর থাকেন, স্যার কখন আপনাকে ফোন দিলে সহজে পাওয়া যাবে, এটা জেনে নেন। তারপরেও হইতে পারে ওই সময় উনি ব্যস্ত, ধরে নেন, কিন্তু তাতে কি হবে, তার একটা চোখ লজ্জা বলে তৈরি হবে, আমি তো বলেছিলাম এই সময়টা আমি অবসর থাকি। নোয়িং বেস্ট টাইম ফর কমিউনিকেশন, যোগাযোগের সর্বোত্তম সময় আমাদেরকে জেনে নিতে হবে। আমরা আমাদের সাথে তার যে সাক্ষাৎ, শত শত লোকের, তার প্রতিদিন একটা লোকের সাথে সাক্ষাৎ হয়, সেই সাক্ষাৎটাকে আমরা মেমোরেবল করে রাখবো, স্মৃতিময় করে রাখবো। কিসের মাধ্যমে? সেলফির মাধ্যমে, কার্ড বিনিময়ের মাধ্যমে, এবং কোনো স্মৃতি থাকলে স্মৃতি তার সাথে শেয়ারের মাধ্যমে। এবং মজার ব্যাপার হলো, আপনি যখন যেই মার্কেটে যাবেন, যাওয়ার আগে সেইখানে আপনার কোনো পরিচিত মানুষ আছে কিনা তাকে নক করেন। সেই মার্কেট সম্পর্কে আপনি একটু ইউটিউব, গুগলে সার্চ দিয়ে বিশেষ বিশেষ তথ্যগুলো আপনি একটু জেনে নেন, এবং সেই মার্কেটের তথ্য উপাত্ত আপনি ভালোভাবে আপনার খাতায় নোট আকারে লিখে নেন, এবং সেই মার্কেটের কিছু বৈশিষ্ট্য এবং সেই জিনিসগুলো আপনি নিজের চোখে আবার মার্কেট ভিজিটের সময় মিলিয়ে নেওয়ার চেষ্টা করেন। তাতে কি হবে? তাতে মার্কেট ভিজিট আপনাকে সর্বোচ্চ ফলপ্রদ হবে, এবং মার্কেটে আপনার নতুন দু একজন প্রিয় মানুষ তৈরি হবে, যে মানুষগুলো আপনাকে আপনার সম্পর্কে তথ্য দেবে। আর যখনই আপনি মার্কেট ভিজিট করতে যাচ্ছেন, মনে রাখবেন মার্কেটে আপনার মতো হাজারো মানুষ প্রতিদিন, হাজারো বলবো না, লাখো বলবো, লাখো মানুষ প্রতিদিন ভিজিট করে থাকে। তো ওই দোকানদারেরও সময় নেই আপনাকে মনে রাখার। সেই জন্য দোকানদার যেন আপনাকে মনে রাখে, আপনার চাল চলনটা সেরকমই হওয়া উচিত। খুব বিনয়ী আচরণ করেন, দোকানদারকে স্মল গিফট দিতে পারেন। আমি তো মজা করে বলি, পানি খাওয়ার সময় প্রয়োজনে ওনার উপর একটু পানি ফেলে দেন, বা চাটা ওনার উপর ফেলে দেন, আপনার সাথে তার সম্পর্ক তৈরি হয়ে যাবে। আমার স্যার খুব মজার একটা কথা বলতো এখনো। আমি ব্যক্তি জীবনে খুলনা জেলার গোবর, মানে মেইন শহরে গোবরচাকা নামক একটা জায়গা আছে, সেখানে ন্যাশনাল স্কুল নামে একটা স্কুল আছে। সেই স্কুলে আমি 8 পর্যন্ত পড়েছিলাম। সেখানে একজন স্যার ছিল, সবুর স্যার। উনি বলতো যে তুই কোনো কিছু না পারস, তাহলে তুই এটা ঘুষি হইলো বাইরে দে। তো আমরা বলতাম, স্যার এটা কি বললেন? তো হ্যাঁ, হয় সে তোরে ভালোভাবে চিনবে, হয় তার সাথে তার ভালো বন্ধুত্ব হবে, তাহলে শত্রুতা হবে, অসুবিধা নাই, কিন্তু সে তোকে ভালোভাবে চিনবে। তো আপনাকেও মার্কেটে যাওয়ার পরে ওই দোকানদার যেন আপনাকে ভালোভাবে চেনে, এটা অত্যন্ত জরুরি। দোকানদারের সঙ্গে আপনার পরিচয়টা মেমোরেবল হওয়া অত্যন্ত জরুরি। আর আমরা দোকানের যাওয়ার আগে যেমন খোঁজ নিয়ে যাব কখন দোকানটা খুলে, মানে মার্কেটের খোলার আগে আমি মার্কেটে পৌঁছে যাব, মার্কেটে যাওয়ার সহজ উপায়গুলো আগে আমি জেনে নিব এবং প্রয়োজনে নোট করে নিব। সেখানে যাওয়ার পরে দোকান খুলতেছে, সেই জিনিসগুলো আমি নিজে দেখব, বুঝবো, উপলব্ধি করব, এবং দোকান খোলার পরে সেই দোকানে আমি কথা বলবো, কাজ করব, আদার্স বিষয়গুলা আমি দেখব, এবং অন্য কাস্টমার এসে কিভাবে কেনাকাটা করছে, কথা কিভাবে বলছে, সেইটা আমি ফলো করব। এবং তারা কথা বলার পরে আমরা সেখানে, সেই দোকানে আমরা কিভাবে কাজ করতে পারি সেইটা আমরা লক্ষ্য করব। এবং আহ, আমরা ধরেন একটা লোক পণ্য কিনছে, তার পাশে আমি একটু দাঁড়াবো, তার সাথে লেগে দাঁড়াবো না, যেহেতু পাইকারি দোকান, অনেক টাকা পয়সা নিয়ে আসতে পারে, অনেক ব্যাপার থাকতে পারে। তো তারপরও দোকানদার জিজ্ঞেস করবে, ভাই কি চান? আপনি বললেন যে ওনাকে আগে শেষ করেন, তারপরে আমি কথা বলছি। তো উনার কেনাকাটা ফলো করেন। তা দুই একটা আইটেম আপনি খেয়াল করেন, যেটা উনি যেই দামে বিক্রি করতেছে তার থেকে 50 টাকা 100 টাকা কম, পরবর্তীতে আপনি বলবেন আপনি সেটা নিতে চান।
আবার কেউ ফ্রি আছে, আপনি মার্কেটে গিয়ে বলেন যে ভাই আমি তো এই ব্যবসাটা নতুন শুরু করতে চাই, আমি আসলে মার্কেটে আসছি আপনাদের পরামর্শ নিতে, আপনি যদি আমাকে একটু পরামর্শ দিতেন। তো মজার ব্যাপার কি জানেন, যখনই পরামর্শ চাবেন তখন অধিকাংশ মানুষ আপনাকে বলবে, ভাই এক সময় খুব ব্যবসা ছিল, এখন আর ব্যবসা নাই। সমস্যা নাই, যে যা বলুক ভাই, আমার সোনার হরিণ চাই। সেই জন্য আমরা যে বিষয়টা করব, যে ঠিক আছে ব্যবসা নাই, কিন্তু ওনাকে যদি বলেন ভাই আপনি কেন করছেন, তখন বলবে ভাই আমি করে ফেসে গেছি। কিন্তু খোঁজ নেন, উনি 10,000 টাকা, 20,000 টাকা বা 1 লাখ বা 2 লাখ টাকায় শুরু করে আজকে কোটি কোটি টাকার মালিক। আজকে উনি প্রতিষ্ঠিত, ওনার বাড়ি আছে, গাড়ি আছে, ছেলে বিয়ে দিছে, মেয়ে ভালো জায়গায় বিয়ে দিছে, এবং উনি খুব সুন্দর লাইফ লিড করে, অথচ উনি আরেকজনকে ব্যবসায় আসতে অনুৎসাহিত করে। হতে পারে কিছু ব্যবসায়ী সত্যি বিপদে আছে, সত্যি খারাপ সিচুয়েশনে আছে, আমরা হয়তো জানি না, কিন্তু আফটার অল ব্যবসায়ীরা যে ভালো আছে এটা বোঝার জন্য আমার মার্কেটে যাইতে হবে না। ব্যবসায়ীর বাড়ি হয়, গাড়ি হয়, প্রতিষ্ঠান হয়, কেন হয়? ভালো আছে বিদায় হয়। আর আল্লাহর কোরআন তো মিথ্যা হইতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিসের মাধ্যমে মানুষকে জানিয়েছেন 10 ভাগ বরকতের 9 ভাগ ব্যবসায় আছে, 1 ভাগ অন্যান্য কিছুতে আছে, 100-তে 90। তাহলে সেই ব্যবসা করে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এটা তো হতে পারে না। ক্ষতিগ্রস্ত হলে এই কারণে হতে পারেন যে আপনি প্রপারলি হয়তো জ্ঞানটা নেন নাই। এরপরে আমরা কি করব? আমরা অবজার্ভ, সবকিছু মনোযোগের সাথে খেয়াল করতে হবে, এবং যত বেশি মনোযোগের সাথে খেয়াল করব তত ব্যবসাটা আমার কন্ট্রোলে আসতে থাকবে। এবং একটা জিনিস মনে রাখবেন, যে কোনো বিষয়ের দিকে যখন আপনি, বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠানের দিকে আপনি মনোযোগের দিকে খুঁটিনাটি সব তথ্য লক্ষ্য করবেন, সেই ব্যবসা বোঝা আপনার জন্য সহজ হয়ে যাবে। আর যখনই আপনি অন্যমনস্ক থাকবেন, আরে নামাজে দাঁড়াইছেন আপনি অন্যমনস্ক, কোন সূরা পড়ছেন এটাই তো আপনি ভুলে যান। ঠিক তেমনি মার্কেট ভিজিটের সময় যখন আপনি মনোযোগ দিয়ে ফলো করবেন, তিনি কিভাবে কথা বলছেন সেটা আপনার মনে থাকবে, তার নামটা মনে থাকবে, দোকানটা মনে থাকবে, লোকেশনটা মনে থাকবে। সেজন্য, এবং আরো একটা বিষয় আছে, আদৌ আপনাকে দিয়ে ব্যবসা সম্ভব কিনা সেটা আপনি ফিল করতে পারবেন, বুঝতে পারবেন। অর্থাৎ অবজার্ভ কেয়ারফুলি, আপনি সবকিছু মনোযোগের সাথে লক্ষ্য করতে হবে। রাইটিং ডাউন এনি ইম্পর্টেন্ট আমি আগেই বলেছি, লিখে ফেলেন। কারণ মানুষের স্মৃতিশক্তি সব মনে রাখে, যত পাওয়ারফুল স্মৃতিশক্তিওয়ালা মানুষই আপনি হন না কেন, ভুলে যাবেন। ভুলে যাওয়ার দরকার কি, আমি লিখে রাখি। পজিটিভ মেন্টালিটি, মার্কেট, আপনার মতো লাখো মানুষ মার্কেটে যায়, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ ভদ্র, কেউ অভদ্র। এখন আপনাকে সবাই সম্মান দিয়ে আচরণ করবে, আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, এটা ভাবার কোনো কারণ নেই। মার্কেটে যেই ব্যবহারই আসুক না কেন, আপনাকে হাসি মুখে সেটা মেনে নিতে হবে, এবং সেইটাকে হজম করতে পারতে হবে। তাহলে মার্কেট আপনার সঙ্গে কথা বলা শুরু করে, তাহলে মার্কেট থেকে আপনি বেনিফিটেড হওয়ার প্রক্রিয়া খুঁজে পাবেন। আর না হলে একজন লোক লেগেছে, হ্যাঁ ও অশিক্ষিত, ও আমার গায়ে ধাক্কা লাগছে, আপনি ঝগড়া করতে পারবেন, আপনার সময়টা নষ্ট করতে পারবেন, কাজের কাজ কিছু হবে না। আপনাকে কাজে আসতে হবে। স্মাইলিং ফেস, আপনার মুখে হাসি রাখুন। পৃথিবীর সবচাইতে বড় কোনো ম্যাজিক যদি থাকে সেটা হলো হাসি। আপনি যখন হাসবেন আপনার সামনে উপস্থিত ব্যক্তিটাও হাসবে, এবং একটা লোককে দেখে আপনি খুশি হয়েছেন, মুখ দিয়ে বলার প্রয়োজন নেই, আপনি খালি তাকে দেখে হাসেন, তিনি বুঝতে পারবে যে আপনি তাকে দেখে খুশি হয়েছেন। তাই বলে মানুষের জরা ব্যাধি মৃত্যু এবং খারাপ সিচুয়েশনে আমরা যেন হেসে না ফেলি। সুতরাং হাসি আমাদের জীবনে থাকবে। হাসি অত্যন্ত প্রয়োজনীয় একটি মেডিসিন। হাসি সুস্থতার জন্য প্রয়োজন, মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য প্রয়োজন, এমনকি পারিবারিক সুখ সমৃদ্ধির জন্য হাসি খুব প্রয়োজনীয়। সেই জন্য আপনার চেহারায় সব সময় স্মাইলিং ফেস রাখবেন। বন্ধুত্ব যদি তৈরি করতে পারেন, যে কাজ অনেক সময় ফোন দিয়ে বা টাকা খরচ করে হবে না, সেই কাজ আপনি ফোন দিলে হয়ে যাবে। কারণ বন্ধুত্বের জন্য এখনো আমাদের দেশের মানুষ অনেক ধরনের স্যাক্রিফাইস করতে পছন্দ করে। এবং বন্ধুত্ব এমন একটা বিষয় যা মানুষকে বিনা স্বার্থে কাজ করতে প্রলুব্ধ করে।
সুতরাং আপনি বন্ধুত্ব করেছেন, আপনি জয়ী হওয়ার পথে এগিয়ে গিয়েছেন, আপনি বন্ধুত্ব করেন। ইউজ রেফারেন্স, একটা রেফারেন্স ব্যবহার করেন। রেফারেন্স বলতে আশেপাশে যদি কেউ পরিচিত থাকে সেটা বলা, সে এলাকায় যদি কখনো আপনি কিছু করে থাকেন সেটা বলা, অথবা আপনার স্মৃতিতে যদি কোনো গল্প এই রিলেটেড জানা থাকে সেটা বলা, এটাই এক ধরনের রেফারেন্স। আর মার্কেট যখন আমরা ভিজিট করতে যাই, যদি আমি ব্যবসা করতে হয়, এমন বহু মার্কেট আছে যে মার্কেট আজকে আপনার সঙ্গে খারাপ আচরণ করছে, কিন্তু আপনি রেগুলার যাতায়াত শুরু করেন, সেই মার্কেট আপনার সঙ্গে ভালো আচরণ করবে। এবং যে মার্কেটে, এমন বহু মার্কেট আছে, আপনি যদি সেই মার্কেটে প্রথম দিকে যান, তারা আপনার টাকা আটকাই দেওয়ার চেষ্টা করবে, তারা আপনাকে অপদস্থ করার চেষ্টা করবে, মার্কেট থেকে বের করে দেওয়ার ই খুঁজবে। কিন্তু আপনি সেই মার্কেটটা আস্তে আস্তে যদি ভিজিট করেন, সালাম দিতে থাকেন, সেই মার্কেটে যান, এক সময় আপনি সেই মার্কেটের সিন্ডিকেটের নেতা হয়ে যান। যদিও শুনতে কথাটি আপনার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে, বাস্তবতা হলো এটাই স্বাভাবিক। আপনি যে মার্কেট আপনার সঙ্গে বৈরী আচরণ করবে, সেই মার্কেটে আপনি ব্যবসা করার জন্য 3 মাস আগে থেকে আপনি মার্কেট ভিজিট শুরু করেন। যে তাকাবে তার দিকে হাসি মুখে আপনি একটি সালাম দেন, এগিয়ে যান। সালাম দেন, এগিয়ে যান। সালাম দেন, এগিয়ে যান। এভাবে 2 4 5 দিন যখন আপনি একটা নির্দিষ্ট সময়ে যাবেন, সালাম দিবেন, এগিয়ে যাবেন, তখন দেখবেন একে অপরকে তারাই জিজ্ঞেস করতেছে এই লোকটাকে। তখন হয়তো আপনি পরের দিন সালাম দেওয়ার পরে আপনাকে দাঁড় করাচ্ছে, ভাই একটু আপনার পরিচয়টা। তখন আপনি হয়তো আপনার পরিচয় দিলেন যে আমি মোহাম্মদ এনামুল হক, এই যে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি, এটা আমার, এই যে আমার ভিজিটিং কার্ড। কেমন চলছে ভাই আপনার ব্যবসা? আপনি তার নামটা জেনে নিলেন, তিনি বললেন যে আমার নাম মনে করেন মুহিত। মুহিত ভাই ভালো আছেন তাহলে? ঠিক আছে ভাই, ভালো থাকবেন, সামনে একটা কাজ আছে, যাই। আজকে মুহিত ভাইয়ের সঙ্গে পরিচয় হয়েছে, কিছুদিন পরে আজাদ ভাইয়ের সঙ্গে পরিচয় হবে, তারপরে রহমান ভাইয়ের সঙ্গে পরিচয় হবে, তারপরে ফরিদ ভাইয়ের সঙ্গে পরিচয় হবে। এরকম অসংখ্য ভাই আপনার তৈরি হয়ে যাবে। তখন আপনাকে চিন্তা করতে হবে যে এই মার্কেটে সবচেয়ে বেশি ধার্মিক কে, সেই ভাইটাকে আপনি খুঁজে বের করুন। সবচেয়ে বেশি টাকাওয়ালাকে, সেই ভাইটাকে আপনি খুঁজে বের করুন। সবচেয়ে বেশি সান্ডা পান্ডা পাওয়ারফুল কে, এই 2 3 জনের নাম আপনি বলেন এখন, পরিচয় দিন, যে এরা আমার পরিচিত। এই পরিচিতদের আস্তে আস্তে বন্ধু বানাইতে হবে। তাহলে কিভাবে বানাবেন? একদিন দেখলেন যে মুহিত সাহেব মুড়ি ভর্তা খাচ্ছে, আপনি পরের দিন 2টা মুড়ি ভর্তার প্যাকেট করে নিয়ে আসলেন, একটা খাইতেছেন, আর একটা যে ভাই আপনার খুব কম সম্ভাবনা উনি গ্রহণ না করার, ভালোভাবে যদি আপনি তাকে দিতে পারেন, তিনি অবশ্যই আপনার এই বিষয়টি গ্রহণ করবেন। তারপরে আরেকজনকে দেখলেন যে আমরা খাচ্ছে, পরবর্তীতে আপনি 2টো আমরা নিয়ে আসলেন। আরেকজন দেখলেন আপনি এরকম শশা খাচ্ছে, 2টো শশা নিয়ে আসলেন। এরকম আস্তে আস্তে আপনি যদি একটু খেয়াল করেন, একটু লক্ষ্য রাখেন, তার সাথে আপনি বন্ধুত্ব তৈরি করতে পারেন। প্রথমে অপরিচিত থেকে পরিচিত হবেন, তারপরে তার সঙ্গে আপনার বন্ধুত্ব তৈরি হবে। এরপরে এক সময় আপনি দেখলেন যে তার সেলফটা খালি, যে ভাই তোমার এই সেলফটা খালি। তো বললো আমার যা ব্যবসা হয় আলহামদুলিল্লাহ, এটা লাগবে। তা আপনি বললেন যে না, খালি পড়ে রয়েছে যেহেতু আমি একটা জিনিস তুলে দিই। তার ব্যবসা অনুযায়ী একটা জিনিস খুব কম দামে যেটা করা যায় তুলে দিলেন, যে বিক্রি হলে আপনি আমাকে টাকা দিন, আপনার অর্ধেক আমার অর্ধেক। বেশিরভাগ লোক এই প্রস্তাব মেনে নিবে, 2 1 জন আছে মানবে। তো তখন আপনি কিন্তু তার সাথে বলে মনের অজান্তেই, তার মনের অজান্তেই পার্টনার হয়ে গেলেন। তাহলে তিনি 30 বছর মার্কেটে ব্যবসা করে তিনি যেই সুনাম অর্জন করেছেন, সেই সুনামটা কিন্তু আপনি এখন থেকে ব্যবহার করতে পারছেন। সেই জন্য আপনাকে মার্কেট ভিজিটের সময় খুব কেয়ারফুল হইতে হবে। এবং আমাদের এই টেকনিকের বাইরেও আপনারা অনেক টেকনিক জানতে পারেন। সেই টেকনিক গুলা, যে আমি মার্কেট ভিজিটে আপনারা কে কিভাবে সফল হয়েছেন, যারা এখানে সফল ব্যবসায়ী আছেন, একটু লিখে দেন, তাতে অপর ভাই উপকৃত হবে। আর আমরা বিশ্বাস করি জ্ঞান শেয়ারের মাধ্যমে বেড়ে যায়। একটি মোমবাতি থেকে লাখো মোমবাতি জ্বালালে সেই মোমবাতির আলো কখনো কমে না। আমি নিশ্চিতভাবে একদিন মারা যাব,
এই জন্য আমি চাই আমার জ্ঞানটা পৃথিবীতে রেখে যেতে। আপনারাও কমেন্টস এর মাধ্যমে আপনাদের জ্ঞানটা রেখে যাওয়ার চেষ্টা করেন। আর যদি এই সিরিজে জয়েন করে থাকেন, পূর্বের ভিডিওগুলো দেখে নিন। প্রতি বৃহস্পতিবার বিকাল 4টায় আমরা আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ ট্রেনিং করার পরে আপনার জীবন কিভাবে বদলে গেছে আপনি নিজে ভিডিওর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। ভিডিওটি শেয়ার করে সকল প্ল্যাটফর্মে ছড়িয়ে দিবেন। আপনাদের সাথে ইনশাআল্লাহ আমাদের সাক্ষাৎ হবে বিজয়ের মঞ্চে। সেই পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এবং আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ আমাদের সাথে প্রত্যেকের একটি সুসম্পর্ক বিরাজ করবে। আগামী দিনে সফল মানুষ হিসাবে বিজয়ের মঞ্চে আপনাদের প্রত্যেকের সাথে আমাদের সাক্ষাৎ হবে। আল্লাহ হাফেজ। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনার জীবন বদলে যাবে। ভিডিওটি মনোযোগ দিয়ে না দেখে থাকলে আবারও দেখুন। ভিডিওর কোনো অংশ না বুঝলে আবারও মনোযোগ দিয়ে দেখুন। ভিডিও থেকে অনেক বেশি উপকারিতা পেতে বারবার দেখুন।